watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন বিশিষ্ট আইনজীবী, আমাদের দেশের গর্ব, যিনি আইন অঙ্গনে বেশ সুনামের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। তিনি অবশ্য মাঠের রাজনীতিতেও বেশ পরিচিত মুখ এবং রাজনীতির সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত, চেষ্টা করে যাচ্ছেন দেশের জন্য কিছু করে যাবার। তিনি আমাদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজকে আমরা তার সাথে আলাপ আলোচনা করে কিছুটা জানার চেষ্টা করব তিনি কেমন আছেন, কেমন যাচ্ছে তার সময় এই মুহূর্তে এবং তার ভবিষ্যতের কোনো পরিকল্পনা। আসুন সবাই আমন্ত্রণ জানাই আমাদের দেশের বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? জি আসসালামু আলাইকুম। ভালো আছি ইনশাআল্লাহ, ভালো আছি। যে অবস্থা করোনা বুঝতে পারছেন তো, সেই পরিস্থিতিভাবে থাকা আছে। জি 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 স্যার, আপনি শুরুই করে দিলেন করোনার ব্যাপারটা নিয়ে। একটু জানতে ইচ্ছে করছে, এখন তো সবাই একটু ডিফারেন্ট ওয়েতে লাইফ লিড করছে, যেমনটা করার কথা ঠিক তেমনটা হচ্ছে না, যেমনটা মানুষ ভাবতো তেমনটা ভাবতে পারছে না। কেমন যাচ্ছে আপনার দিনক্ষণ? কি শিক্ষা পেলেন এ পর্যন্ত করোনার কাছ থেকে? ব্যক্তিগত জীবনে আমি হাইলি প্রফেশনাল একজন মানুষ, পেশাজীবী মানুষ। আমি আইন পেশাতে দীর্ঘদিন থেকে প্রায় 25 বছর এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে। এবং প্রথম লন্ডন থেকে আসার পর প্রথমে 1 বছর একটু রিল্যাক্স ছিলাম। 1 বছর পরেই সবসময় মোটামুটি ব্যস্ততম সময় কাটে আমার। আর শুধু আমি নয়, আমার ছিল, সেও ব্যারিস্টার, লন্ডনে পড়ালেখা করে আসছে, ছেলে বিয়ে করেছে, ছেলের বউ ব্যারিস্টার। তো আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি হলো পেশাজীবীদের পরিবার হয়ে গেছে। তো এর মধ্যে ধরেন এই ব্যস্ততার মধ্যে হঠাৎ করে একটা সেট করলো করোনা পরিস্থিতি। সারা পৃথিবীতে এখন মহামারীর আকার ধারণ করেছে, বাংলাদেশও এর একই অবস্থা। বাংলাদেশও আমাদের জন্য, মানুষকে সেফটির জন্য এখন নর্মাল কোর্ট হচ্ছে না, নর্মাল কোর্ট তো লকডাউন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সবকিছু। এর মধ্যে সম্প্রতি যে ডিজিটাল ভার্চুয়াল কোর্ট চলছে, এখান থেকে খুবই সীমিত পর্যায়ে, অ্যাকচুয়ালি খুবই সীমিত পর্যায়ে বাসার অফিস থেকে মূলত মাঝে মাঝে মামলায় অংশগ্রহণ করছি। মাননীয় বিচারপতিরাও তারাও ঝুঁকি নিয়ে করছেন, আদার সাইডে যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অফিস তারা করছে। এর মধ্যে চলছে খুব নিয়ন্ত্রিত লাইফ আমার। এত নিয়ন্ত্রিত লাইফ আমি কখনোই আসলে মেনটেন করিনি, বা কখনো আমি এভাবে অভ্যস্ত না। অভ্যস্ত হতে বাধ্য সিচুয়েশনের কারণে। কেননা আমি তো প্রায় বলি যে এমন একটা মহামারী, এই বছরটা ধরে নিতে হবে যে মোটামুটি বেঁচে থাকার বছর, এবং বেঁচে থাকলে এই বছর হয়তো, তারপর হয়তো আল্লাহ তাআলা বাঁচায় রাখলে, হয়তো সৃষ্টিকর্তা বাঁচায় রাখলে এর পরের বছরও পাবেন, এর বছর পাইতে পারেন, এর পরের বছর পেতে। এই জন্য সতর্কভাবে জীবনযাপন করতে হচ্ছে। এবং যা পরিস্থিতি বা যা এখন করোনা পরিস্থিতি যেভাবে যাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার মধ্যে, এবং আমাদের দেশও টেলিভিশন রেডিওতে বলা হচ্ছে যে কিভাবে নিজেকে সতর্ক রাখা। চেষ্টা করছি পুরো পরিবারই আমরা সেভাবেই মেনটেন করতে। কিন্তু আমার খুব কষ্ট লাগছে, আমি আমার কোর্টকে মিস করছি। পাশাপাশি আপনি জানেন আমি রাজনীতি দল 2008 সালে নির্বাচনে 4টে সুনামের জনগণ, যে সময় সেনাবাহিনী সমর্থিত কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন হয়েছিল, সেখানে আমি বলবো না যে বিএনপি 30টা সিটে জিতেছে, বিএনপিকে মাত্র 30টা সিট দেওয়া হয়েছে। সেই সময় জনগণ
আমাকে প্রায় 28,000 ভোটের ডিফারেন্সে নির্বাচিত করেছে, এবং যেখানে আমি প্রায় মাসে 2বার বা 3বার কাটাই। এখন এলাকার মানুষের সঙ্গে ফিজিক্যালি যেতে পারছি না, এমনি যোগাযোগ আছে। তারপর আমি আইনজীবীদের রাজনীতি করি, সেখানে আমি এ পর্যন্ত আপনার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমার 32 বছর প্র্যাকটিসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন 2বার সদস্য নির্বাচিত হই, 7বার সেক্রেটারি নির্বাচিত হই, তার 9বার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নির্বাচিত হই। আর সারা বাংলার বার কাউন্সিলে সেখানে জেনারেল সিটে 7 জন জিতে। তো 2বারই পর আমি সেকেন্ড হাই ভোট পেয়ে নির্বাচিত ছিলাম সারা বাংলাদেশ আইনজীবী। সেখানেও ধরেন সীমাবদ্ধতা, কোথাও কোনো জেলায় যেতে পারছি না, যোগাযোগ মানে টেলিফোনে যোগাযোগ ছাড়া, সীমিত পর্যায়ে। আর আমার দলের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া আছে। দলের আমাদের দলীয় সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। দলের 1 নম্বর যুগ্ম মহাসচিব। আমার সেখানেও দেশব্যাপী রাজনীতি কর্মকাণ্ডে অনেক দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করতে পারছি না ফিজিক্যালি গিয়ে। সবকিছু মিলে অত্যন্ত সীমিত পর্যায়ে আছি। স্যার, আপনি অনেকগুলো ব্যাপার দ্বার উন্মোচন করলেন। আশা করব আমরা বাকিটা সময় বেশ খোলামেলা আলোচনা করে আমাদের দর্শকদের জন্য ব্যাপারগুলো আরো ক্লিয়ার করতে পারবো আমরা। তা আমি একটু স্যার জানতে চাচ্ছি, ইটস নট অনলি ফর ইউ, আপনার ক্ষেত্রে না, আমরা যারা রাজনীতিতে সম্পৃক্ত না, আমরা যারা দেশের বাইরে থাকি, তারা যখন পর্যবেক্ষণ করি ব্যাপারগুলো আমাদের পয়েন্ট অফ ভিউতে, তখন আমরা দেখি এমনটা হয়। ফর এক্সাম্পল, যখন একজন ইন্ডিভিজুয়াল রাজনীতির সাথে জড়িত থাকে এবং তার দল সরকারে থাকে, তখন এভরিবডি ইনক্লুডিং আওয়ারসেলভস, আমরাও ট্রিট করি এমন ভাবে যে কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি, এমন টাইপ কেন হয় স্যার? কারণ আপনারা তো একজন আমাদের দেশের আইকন, অনেক কষ্ট করে ফ্যামিলি থেকে বড় হয়ে লেখাপড়া করলেন, বাংলাদেশের বাইরে গিয়ে ডিগ্রি নিয়ে এলেন, আপনারা আমাদের দেশের গর্ব। বাংলাদেশে ফেরত এসে আমাদের বিভিন্ন ভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন। কেনই আমরা আপনাদের মতো আইকনদেরকে, যারা রাজনীতিতে ইনভলভ হয়, whenever you do some work we appreciate, and then whenever something goes against us, then why we pull you off? এটা কেন হয়? এটা কি আমাদের সাইকোলজিক্যাল কোনো ইম্প্যাক্ট? এটা কি আমাদের কোনো সমস্যা, নাকি এই দায়ভার রাজনীতিবিদদেরকেও নিতে হবে? কি মনে হয় আপনার? দেখেন, আমি তো দীর্ঘদিন থেকে রাজনীতিতে আমি ইনভলভ। বিএনপি রাজনীতি ছাড়াও আমি একসময় ছাত্রদের রাজনীতি করতাম। আমি লন্ডনে যাওয়ার আগে আমি গ্রেটার নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবিতকালে। তারপর পরবর্তীতে ওনার জীবিত অবস্থাতেই নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম, পরে প্রেসিডেন্ট হয়েছি। পরে ঢাকা আসার পর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আপনার ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরে সর্বশেষ এরশাদ বিরোধী আন্দোলনে আমি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের একজন অংশীদার ছিলাম, সবসময় অ্যাক্টিভিস্ট ছিলাম। এবং সর্বশেষ আমি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির পাবলিকেশন সেক্রেটারি ছিলাম। তারপর আমার ছাত্র তো শেষ হয়ে গেছে, আসলে পাস করছি, ল পাস করছি। দেন আমি লন্ডন চলে যাব, আবার ওখানে আবার অনার্স করবো, বার করবো। এই জন্য আমি আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়া আমাদের দলীয় চেয়ারপারসন উপস্থিতি কেন্দ্রীয় কমিটির মিটিং এ ছাত্র রাজনীতিতে অংশ নিয়েছি। তার পড়ালেখা করে শেষ করে আবার এসে বাংলাদেশে আসার পর আইন পেশায় চলে আসলাম এবং আইন পেশা এখানে প্র্যাকটিস করছি। এখন এটা আসলে আমি বলবো দুই ধারণা, সাধারণ মানুষের ধারণা যে পুরোপুরি অসত্য তাও ঠিক না। আবার
কিছু কিছু আবার অতিরঞ্জিত আছে। যেমন ধর মাইন্ড সেট আপ, আপনার মাথায় রাখতে পলিটিক্স ইজ সোশ্যাল ওয়ার্ক। আমি যেভাবে চিন্তা করি রাজনীতি, আমি প্রায় রাজনৈতিক কর্মী সবাই বলি, আমার নির্বাচনী এলাকায় বলি, বিভিন্ন এলাকায় বলি, ইটস এ সোশ্যাল ওয়ার্ক। আর ইটস এ নতুন, পৃথিবীতে নতুন না সোশ্যাল ওয়ার্কটা। এই উপমহাদেশে সম্রাট আকবরের সময় কিন্তু সোশ্যাল ওয়ার্কের অনেক দৃষ্টান্ত আছে। যেমন সেই সময় প্রত্যেকদের জন্য সরাইখানার কথা বলা আছে। সরাইখানার সেই সময় এত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল, ফাস্ট কমিউনিকেশন ছিল না, হেঁটে হেঁটে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতো। এবং এক সময় যে শোনা যেত যে হজ করতো, এই উপমহাদেশ থেকে হেঁটে মানুষ যেত হজ করতে, বা জাহাজে যেত হজ যেভাবে যেত। তো সে ধরেন আপনার সে সময় পথিকরা যদি যেন ক্লান্ত হয়ে যেত, এই পথিকরা ক্ষুধার্ত পথিকদেরকে খাবে কোথায়? ধনাঢ্য ব্যক্তি যারা, তখন তারা সরাইখানা মানে এরকম ঘর থাকতো, খাওয়া থাকতো, তাদের খাওয়ার ব্যবস্থা করতো, থাকার ব্যবস্থা করতো সরাইখানা। তো সেই মোগল আমলের সরাইখানাটাই একটা এক্সাম্পল সোশ্যাল ওয়ার্ক। আজকে কিন্তু সে সময় মডার্ন স্টেট ছিল না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না। সে সময় ছিল আপনার, সে সময় সাম্রাজ্য ছিল, সম্রাট ছিল বা রাজা ছিল, এসব। পরবর্তী পর্যায়ে মডার্ন স্টেট হয়েছে, সেখানে আধুনিক রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দলের সংবিধানে রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়া হয়েছে। আর রাজনৈতিক দল করে সোশ্যাল ওয়ার্ক, এই জন্য মূলত এখন সোশ্যাল ওয়ার্কার যদি যিনি সোশ্যাল ওয়ার্ক করবে, তার মাইন্ড সেট আপ ভেরি ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোশ্যাল ওয়ার্ক করার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এখন আমাদের দেশে যে প্রতিষ্ঠানটা রাজনীতিটা সব করে, আমি মাঝে মাঝে বলে ফেলি, এটা টকশোতে বলে ফেলি যে আমি ব্যক্তিগত জীবনে একটু আউটস্পোকেন, যে সকল রাজনৈতিক দলের যদি হিসাব করেন আপনি 75% 80% লোক নেতা, তারা কিন্তু রাজনীতিটাকে তারা স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করতে চেষ্টা করে। জাম দিলে, এমনি জাম দিলে আপনি একটু যেতে পারবেন, আর স্প্রিংয়ের উপরে জাম দিলে অত বেশি যেতে পারবেন। সেখানে তারা আপনার রাজনৈতিক দলকে স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করে টু মেক ইলিগাল মানি, টু গ্র্যাব ইলিগাল প্রপার্টিস। এই জন্য সাধারণ মানুষের ধারণা। তারপর অনেক লোকই আছে যারা দুর্নীতির সঙ্গে বা কোন রকম দুর্নীতিকর মানসিকতা থাকে। আর যেমন আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমি রাজনৈতিক দলের, আমার দলের বড় দায়িত্বে আছি। আমি আপনার বিভিন্ন সমিতিতে, আমি আমাদের সমিতিতে নির্বাচিত হয়েছে। আমাকে তো কেউ জোর করে বলে নাই তুই মেম্বার অফ পার্লামেন্ট হও, আমাদের কেউ জোর করে বলে নাই তুই রাজনীতিবিদ হও, আমাকে কেউ তো জোর করে বলে নাই সুপ্রিম কোর্ট বার শ্রেণী তুমি নির্বাচিত হও, আমাকে তো জোর করে বলে নাই যে ওই বার কাউন্সিলে তুমি সারা দেশে নির্বাচন করো। আমি হতে চেয়েছি বলি দলের কাছে নমিনেশন দিয়েছি, দল ভোট নমিনেশন দিয়েছে, জনগণ ভোট দিছে। এখন কেউ যদি আনউইলিং হয়, যদি তাকে তো দল আনউইলিং কে দল কেন মূল্যায়ন করবে? ঠিক আছে, জোর করে কিছু করার নাই। এখন যিনি, আমি মনে করি যিনি রাজনীতি করবেন, সোশ্যাল ওয়ার্ক করবেন, he has to think this is social work, it's a sacrifice। আমি যে সময়টা দেব, যে অর্থটা খরচ করবো, it's a sacrifice। আমি যেভাবে চিন্তা করি রাজনীতিকে, ধরেন আপনি যখন মসজিদে কোনো দান করলেন, আপনি মন্দিরে দান করলেন, আপনি কি আশা করেন যে মসজিদ ইমাম সাহেব দান করতেছেন এই জন্য আপনাকে চা খাওয়াবে, কফি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে? আপনি স্যাক্রিফাইস করছেন, দিস ইজ ইউর ডিউটি, মেন্টালি আপনার স্যাটিসফ্যাকশন। একইভাবে মন্দিরে আপনার দান করলেন, তাই বলে কি পুরী হিসেবে আপনাকে বিরিয়ানি খাওয়াবে? আশা করেন আপনি?
মোটা আশা করা উচিত না। স্যাক্রিফাইস। আপনার সোশ্যাল ওয়ার্ক যারা করবে, যারা রাজনীতি করতে চায়, ওদের রাজনীতি করা উচিত। whoever he is, I don't know কোন পার্টি, it doesn't matter। আমি স্যাক্রিফাইস করব আমার সময়টা, আমার অর্থটা। আমি আমার পরিবারকে সময় না দিই, ব্যক্তিগত আমার যে সময়টা, আমার কর্মকর্ম, ব্যবসা করলে ব্যবসা, আইন পেশা করলে আইন পেশা, ডক্টর হলে ডক্টর, আর কিছু না আমরা অন্য কোনো কিছু করলে সেটা করেন। বাট আপনি আমার এই সময়টা স্যাক্রিফাইস করব, আমার ব্যবসায়িক সময়টা স্যাক্রিফাইস করব, আমার আইনি সময় স্যাক্রিফাইস করবো, স্যাক্রিফাইস করবো সোশ্যাল ওয়ার্ক। এখান থেকে আমি কিছু আশা করি না। আর সোশ্যাল ওয়ার্ক রাজনীতি করবে। আপনার রাজনৈতিক দল, আপনি চেষ্টা করবেন ক্ষমতা আসার জন্য। ক্ষমতা আসতে গেল আপনার আইডিয়াটা, থিমটা, আপনার আইডিওলজিটা আপনার বাস্তবায়ন করতে হবে। আপনি যেভাবে চিন্তা করেন, এক একটা রাজনৈতিক দল এক এক ভাবে দেশের মঙ্গল চিন্তা করে। তো আমি বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ন্যাশনালিস্ট পার্টি, এটা দেশের কথা বলে, মানুষের কথা বলে, এবং ন্যাশনালিজম হলো এটার আদর্শ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যেটা দিয়ে গেছে, বাংলাদেশের মানুষকে যেটা দিয়ে গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ লাইক আমি বাংলাদেশি ন্যাশনালিজম বিষয়। আর এটা হলো, আমি প্রায় বলে দিই, এটা একটা উন্মাদনার মতো সারা পৃথিবীতে। ন্যাশনালিজমটা হলো একটু স্বার্থপরতা আছে, যে আমার দেশকে আমি ভালোবাসি। যেমন আমার মাকে আমি ভালোবাসি। মা হয়তো, আমার মা হয়তো কালো হইতে পারে, আমার মা হয়তো শর্ট হইতে পারে, আমার মার চোখ না থাকতে পারে, অন্ধ হইতে পারে, তারপরও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা কিন্তু আমার মা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা আমার মা। আমি ফিল করি, এটা যে কোনো সন্তানই ফিল করে। একই হবে যারা এখানে উন্মাদনা, এখানে আমার মাকে ভালোবাসি, কোনো কম্প্রোমাইজ নেই। ওইখানে অত সুন্দরী মহিলা আছে, নো আই ডোন্ট লাইক হার, আমার মাকে বেশি ভালোবাসি। একই ভাবে ন্যাশনালিজম হলো যে আমার মাকে যেভাবে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। সবার সঙ্গে সম্পর্ক থাকবে, সকল পার্শ্ববর্তী দেশের সম্পর্ক থাকবে, বৈশ্বিক সম্পর্ক থাকবে, কিন্তু আমার মায়ের সম্মান নষ্ট করে নয়। আমার মায়ের সম্মান নষ্ট করলে এক সন্তানের আমি বরদাস্ত করবো না। আমার দেশের সম্মান নষ্ট করলো, বঙ্গবন্ধু হস্তক্ষেপ করলে, প্রত্যেক অর্থনৈতিক হস্তক্ষেপ বলেন বা ধরেন আগ্রাসন বলেন, আমি এটা টলারেট করব না। দিস ইজ দ্য সিম্পল থিম অফ ন্যাশনালিজম। আমি মনে করি আমি এই কারণে আমি বাঙালি জাতীয়তা করি, বিএনপি। বন্ধুরা না আমার সঙ্গে একমত না, তারা হয়তো কেউ আওয়ামী লীগ করে, আবার কেউ কমিউনিস্ট পার্টি করে, কেউ জামাতে ইসলাম করে, এক একজন এক এক চিন্তা করে। তার বাট সবাই কিন্তু সোশ্যাল ওয়ার্কের কথা চিন্তা করে। এই জন্য মেন্টালি সিরিয়াস থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক। আপনাদের কেউ নেতা বলতে, আপনারা বাধ্য করতেছেন নেতা রাজনীতি করার জন্য। আপনি আসেন কেন নেতা রাজনীতি হিসেবে রাজনীতি করতে আসবেন, মনে রাখতে হচ্ছে স্যাক্রিফাইস। কিছু পাবো না। আমার দল সরকারে দেখতে পারে, আমার দল বিরোধী দল থাকতে পারে, দেশের সামরিক শাসন থাকতে পারে। আমি কিন্তু একজন রাজনীতি কর্মী হিসাবে অলওয়েজ উইল ফাইট ফর দ্য গুডস, ফর দ্য ডেমোক্রেসি, ফর দ্য রুল অফ ল। কিন্তু আমাদের দেখেন সিচুয়েশন, দেখেন সরকারে আসা মানে কি, গ্রাম পর্যায়ে পর্যন্ত উপরে লুটপাট হইলে নিচে লুটপাট করতে হবে। দ্যাট শুড নট বি। ব্যক্তির জন্য আমি ডেমোক্রেট, ব্যক্তিগত জীবনে আমি ডেমোক্রেট, এবং আমি ছাত্র জীবনে যেভাবে লন্ডনে গিয়েছি, ব্রিটিশ লেবার পার্টির সঙ্গে জড়িত ছিলাম, ইনভলভ ছিলাম, ডেমোক্রেট। তো আমি ধরুন, আমি প্রিন্সিপাল নিয়ে আমি ফাইট করবো, কাজ করবো, এটাই তো নিয়ম না। কিন্তু রাজনীতিতে তো রাজনীতি শুড নট বি, মানে বললাম না, ওই টু মেক ধনী লোকের ধনী হওয়ার জন্য রাজনীতি। আমি প্রায়, কিন্তু আমি তো মানুষ, আমি ব্যক্তি, আমি রাজনীতি আদর্শের বাইরে তো আমি একটা মানুষ। আমি প্রায় বলি, বাংলাদেশে ধরেন যারা শত কোটি টাকার মালিক, অল্প কিছু ছাড়া
বেশিরভাগই কিন্তু শত কোটি টাকার মালিক হয়েছে, যারা পলিটিক্যাল ব্লেসিং হয়েছে। এইটা যে এই ব্লেসিংটা এরা এই সুযোগ নিয়েছে কোন সময় সামরিক শাসনের সময়, এরশাদ সাহেবের সময়, কোন সময় বিএনপি ক্ষমতার সেই সময়, আওয়ামী লীগ ক্ষমতার সেই সময়, ইভেন কেয়ারটেকার সরকারের সময় যে 2007 সালে ছিল, সে সময় অনেক টাকা অনেক টাকা মালিক হয়ে গেছে। এর অল আর রাষ্ট্রকে ঠকিয়ে এরা কিন্তু মালিক হয়েছে। এরা কিন্তু সবসময় কিন্তু শিফট করে, অলওয়েজ কিন্তু এরা শিফট করে। এরা কিন্তু কারো বন্ধু না, কোন রাজনৈতিক দলের বন্ধু না। এদের কাছে সবসময় মাথা থাকে যে আমার ব্যবসাটা বাড়াতে হবে, ব্যবসা ঠিক রাখতে হবে, আমি ঠিক থাকতে হবে। যে সরকার পরিবর্তন হয়, এরাও আস্তে আস্তে মাইন্ড পরিবর্তন হয়। যে সময় যে সরকার আসে এবং তারা বুঝতে পারে যদি যে কাছে এখানে সুবিধা আছে, তখন আবার ওখানে ভিড়ে যায়। এই হলো সিচুয়েশন। এই যে মানুষের যে অনেক সময় আলোচনা করেন, যে আপনারা চিন্তা করেন যে এটা আমি পুরোপুরি অমূলক বলবো না। স্যার, আপনার কথার সূত্র ধরে আমি কিছুটা পরিষ্কার হতে চাই। আপনি স্যার বললেন যে রাজনীতি ইটস ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক, ইউ ক্যান বি ইনভলভ ফর দ্য সেক অফ স্যাক্রিফাইস। এই ইন্টেনশন নিয়ে আসা উচিত এবং তাই করা উচিত। আই এগ্রি। তাহলে স্যার ধরুন আমি ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করে আমার সংসার চালানোর কথা, আমার বাবা মাকে দেখার কথা, এমন এক পর্যায়ে আমি বিয়ে করলাম, আমার সংসার হলো, আমাকে তো আয় উপার্জনের দিকে যেতে হবে। আমি আয় উপার্জন করা শুরু করলাম, একটা চাকরি করছি। তাহলে আমি রাজনীতিতে যদি যুক্ত হতে চাই, then I have to make sure that I can live well, I can earn money from other sources. আমি যদি সেটাকে ধরে ফেলি, তাহলে তো মনে হচ্ছে যারা ব্যবসায়ী বা পেশাজীবী বা যারা financially sound, যাদের কোনো intention নেই to earn money through politics, only those people can come and join into politics. সেটা যদি আবার হয়, তাহলে তো আমরাই তো বলি পার্লামেন্টের দিকে আজকে তাকিয়ে দেখুন কত শতাংশ ব্যবসায়ীরা। Doesn't it sound like conflict of interest, sir? এটা এখন আপনি ধরেন, প্রথমত হলো যে আপনার কথাটার প্রশ্নে বলতে চাই, সবাই যে অ্যাক্টিভ রাজনীতি করবে তা না। আমি প্রথমেই বলেছি, আর ইটস এ ম্যাটার অফ আপনি কিভাবে মাইন্ড সেট আপ অ্যাগেইন। ধরেন যেমন দারিদ্রতার কোনো সংজ্ঞা নাই। ইংলিশ লত নেই, বাংলাদেশের লত নেই, বিকজ দারিদ্রের কোনো সংজ্ঞা নাই। কেন? দারিদ্র রিলেটিভ টার্ম, তুলনামূলক ভাবে। যেমন ইংল্যান্ডও অনেক গরিব আছে। সেই গরিব কিরকম? আপনাদের বিএমডব্লিউ গাড়ি আছে, আমার টয়োটা গাড়ি আছে, আপনার থেকে আমি গরিব নাকি? গরিব। আবার ধরুন আপনার টয়োটা গাড়ি আছে, আমি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, আমি আপনাদের গরিব। সেখানে কিন্তু যে আনএমপ্লয়েড তার জন্য কিন্তু বেকার ভাতা আছে। সো এখানে না খেয়ে মরার সুযোগ নেই ইংল্যান্ডে, কিন্তু সেখানে গরিব আছে, ওই যে তুলনামূলক ভাবে। আবার ধরেন আমাদের দেশে হলো গরিব হলো কি, সেখানে আছে। বাট আপনার যদি একদম নিচের পর্যায়ে যান, যদি আপনি, আমাদের হলো যে খাওয়া নাই, খাওয়ার টাকা নাই। অনেক আছে, অনেক লোক আছে টাকা নাই, তার খাদ্য কেনার টাকা নেই। ঠিক আছে, কোনভাবে চলে, বাট হি ইজ সার্ভাইভিং। রাজনীতি সবসময় বলে না, সরকার থেকে বলে একটা লোক না খেয়ে মরে না। আরে না, মানুষ না খেয়ে মরে নাকি? ভিক্ষা করলেও তো চলে নাকি? হ্যাঁ, বেকার আছে না, সে ভিক্ষা করে চলে, আত্মীয়স্বজনের সাহায্যে চলে। ঠিক আছে, তো আমাদের সোসাইটি তো ভিন্ন, ব্রিটিশ সোসাইটি, আমেরিকান সোসাইটি বা এখানে হলো যে এখানে ফিল করে। ঠিক আছে, বোনটা কষ্টে আছে, ভাইয়ের ইনকাম আছে, ভাই বোনকে হেল্প করে,
বা ভাইটা কষ্ট আছে, বোনের ভালো অবস্থা আছে, বোনটা হেল্প করে, ঠিক আছে, আত্মীয়জন হেল্প করে, এইভাবে চলে। এখন আপনি গরিব নাই যেতে বললে হবে না। এখন আবার অনেকে মনে করে ঠিক আছে লিমিটেড ইনকাম, আমাদের দেশে প্রায় 60-70 লাখ গার্মেন্টস শ্রমিক আছে, তাদেরকে 5-7 হাজার টাকা বেতন পায়, হয়তো ওভার টাইম করলে আরো একটু বেশি পায়, তারা চলতেছে না। আমাদের দেশে ধরেন কোটি লোক, কোটি কোটি শিক্ষিত উচ্চ শিক্ষিত বেকার আছে। সরকারি চাকরি হলো সোনার হরিণ, যেখানে এখানে বেকার লোক, কোটি কোটি লোক বেকার। আবার সরকারি চাকরি পিউন, একজন পিউনের বেতন দেখা যাচ্ছে এখন যেবার ডবল করছে বেতন, 30,000 টাকা বেতন হচ্ছে মিনিমাম, 30,000 টাকা বেতন হচ্ছে। আর এমবি পাস করে সরকারি চাকরি পাচ্ছে না, সে এমবি পাস করে 10,000 টাকা বেতনে চাকরি পাচ্ছে না। অনেক লোক ছেলে আছে বাংলাদেশে এমবি পাস করার, ঠিক আছে, এখন সে 10,000 টাকা চলতেছে। এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি মানিটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি খুব ভালো অবস্থা থাকবো, স্ট্যান্ডার্ড লাইফ লিড করব, আমি দামি গাড়ি চালাবো, দামি জায়গায় থাকবো, আমার প্রতি মাসের খরচ অনেক টাকা হবে, লক্ষ লক্ষ টাকা হবে, সেটা দিলে আমার লাভ মেনটেন্স। আবার বললাম তো এরকম 10,000 টাকা 20,000 টাকা বেতন চাকরি করে ইনকাম আছে, তাও চলতেছে, ইনকাম নেই তারাও চলতেছে। আপনি যদি এখন যদি মনে করেন যে আমি স্যাক্রিফাইস করবো, এক জায়গায় স্যাক্রিফাইস করবেন, হ্যাঁ, স্যাক্রিফাইস করার জন্য সোশ্যাল ওয়ার্ক করবেন, রাজনীতি করবেন, আবার এই দিক দিয়ে নিজে হাই স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, তা তো হয় না। এখান থেকে স্যাক্রিফাইস আপনি করতে হবে। আর আপনি স্যাটিসফাই হবেন না, স্যাটিসফাই যদি এখন ব্যবসায় বড় ধনী লোক হতে চান কেন? আপনি তো ব্যবসা করেন না, আপনি ধনী লোক হতে চান না। আমি ধনী লোক হতে চাই। আমি জানি আমি যে সময় আইন পেশা আসছি, আমি জানি যে একজন ব্যারিস্টার বা একজন লয়ার অনেক ধনী লোক হতে পারবে না, সম্মানিত লোক হবে। সে ধরেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি সে সেল করবে, বুদ্ধি বিক্রি করবে, তার কাছে হয়তো 100 কোটি টাকা 1000 কোটি টাকার মালিক আসবে, তার চেম্বারে আসবে, তার থেকে আইডিয়া নেওয়ার জন্য, তার থেকে পরামর্শ নেওয়ার জন্য, আইনকে পরামর্শ নেওয়ার জন্য। এখন আমি যদি মনে করি আমি অনেক টাকার মাল, 17 কোটি টাকা মালিক, তা হইতে পারবো না। হতে চাই, চেষ্টা করি যে না হয়ে ফার্স্ট হওয়ার কোনো কারণ, আই ডোন্ট ওয়ান্ট টু। আমার ছেলেও ব্যারিস্টার, সে বেশ বছর প্র্যাকটিস হয়ে গেছে, তাকে বলি প্রতি মাসে বলি, ডোন্ট ট্রাই টু বি রিচ ম্যান, ডোন্ট ট্রাই টু বি এ রিচ ম্যান, ধনী লোক হতে চেষ্টা করো না, ট্রাই টু বি এ রিপুটেড ম্যান। It's a war, it's one kind of social war. আমার পেশাটা হলো, পেশা শব্দটা হলো সোশ্যাল ওয়ার, বুঝছেন? এখন সেই কারণে আপনি ধরেন, আপনি যদি মনে করেন স্যাটিসফ্যাকশন নিয়ে যদি মনে করেন ঠিক আছে আমি অনেক টাকার মালিক হতে চাই না, আমি আমার সময়টা থেকে, আমার অর্থটা থেকে আমি একটা সোশ্যাল স্যাক্রিফাইস করতে চাই, সোশ্যাল ওয়ার। আমাদের বাধ্য করতেছে না কেউ, রাজনীতি বাধ্য করতেছে। আর আমি ব্যক্তিগতভাবে বলি, 3টা কোয়ালিটি আল্লাহ তাআলা সৃষ্টি করে যাদেরকে দিয়েছে, they have a duty for other people. প্রথমত হলো ধরেন একই বাবা মার 5টা ছেলে মেয়ে, বাবা মা তো চায় যে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু, বা প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেক ছেলে মেয়ে একদম উচ্চশিক্ষিত, সমভাবে জ্ঞানী হোক বা বুদ্ধিমান হোক। অনেক উচ্চশিক্ষিত কিন্তু বুদ্ধিমান না, ঠিক আছে না? আবার অনেকের শিক্ষা কম কিন্তু বুদ্ধিমান জন্মসূত্রে, গ্রামে অনেক লোক পাওয়া যায়, তার অনেক বুদ্ধিমান তারা পাবেন, শহরে তো বোঝা যায় না। এই ধরনের এই যে বুদ্ধিমান, বুদ্ধি বা জ্ঞান, যেটা শিক্ষা দিয়েও আপনার একাডেমিক শিক্ষা হল না, শিক্ষা না হোক না, বাবা মা চায় প্রত্যেকটা 5টা ছেলে মেয়ে একই রকম বুদ্ধিমান হোক, একই রকম জ্ঞানের অধিকার হোক, কিন্তু হয় না। 1টা হয়, 2টা হয়, 3টা হয় না, বা 3টা হয়, 2টা হয় না, এরকম হয় না। এটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড যেটা সৃষ্টি করতে হলো শারীরিক সুস্থতা, এটাও গড গিফটেড। ওটাও যেরকম গড গিফটেড, যার বুদ্ধিমান জ্ঞান, যেটা গড গিফটেড, এটাও গড গিফটেড, শারীরিক সুস্থতা। দেখেন 80 বছর বুড়া মানুষ কিন্তু ঢাকার কারণ বাজারে আপনি আসেন,
সে বাজার করতেছে, হুম, মাছ বাজার মাছ কিনতেছে, গ্রামে পাবেন 80 বছর বুড়া মানুষ হাঁটা যাইতেছে। আর 20 বছরের একটা ছেলে, সে অসুস্থ, সে ক্যান্সারের রোগী, হুম, বা ধরেন সে হয়তো চোখটা নষ্ট হয়ে গেছে, বা তার হার্টের সমস্যা আছে, ব্রেনের সমস্যা, তার আপনার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, হুম, এই ধর বা বিকলাঙ্গ অ্যাক্সিডেন্ট করে বিকলাঙ্গ হয়ে গেছে। আপনি মন্ত্রী বা আপনার নেতা, আপনি অনেক বড় সম্পদশালী লোক, অনেক টাকার মালিক, তাই বলে আপনি অসুস্থ তা ঠিক না। হুম, আপনি সুস্থ থাকেন, আপনি আজ সুস্থ আছেন বা আমি যে সুস্থ আছি, এটা কিন্তু এটা গড গিফটেড। true. সো বুদ্ধিমান, সুস্বাস্থ্য, হার যে সম্পদের মালিক, সেটা আমি বলবো গড গিফটেড। আবার একইভাবে আপনি এক্সাম্পল আসুন, একই বাপ মার 5টা ছেলে মেয়ে, আপনার যারা বাবা তারা জানে, তারা বুঝে ভালোভাবে রিয়েলাইজ করে, প্রত্যেক বাপ মা চায় যে আমার 5টা ছেলে মেয়ে সবাই যেন একই রকম সম্পদের মালিক হোক। হুম, একজন গরিব হোক, আরেকজন ধনী হোক, এটা কোনো বাপ মা চায় না। কোন বাপ মা চায়? হুম, কোথাও চায় না, সবাই একই রকম হোক চায়। বাস্তবে তাই হয়? এক ভাই ঢাকা শহরে ব্যবসা করতেছে, আরেক ভাই তো গ্রামে আছে, সেখান থেকে জমি কিনতেছে, বলে জমিগুলো চাষ করার, লোকজন চাষ করতে ব্যবস্থা করো, তুমি তুমি জমি কিনে দিলাম। ভাই জমি কিন্তু আরেক ভাই চাষ করাইতেছে, হুম, তুমি গ্রামের দোকানে একটা ডিসপেন্সারি দিয়ে বসে আছে। এক ভাই কিন্তু জমি কিনতেছে, আরেক ভাই গ্রামের বাড়িতে ডিসপেন্সারি দিতেছে, সেই জমি চাষাবাদ করাইতেছে। হুম, এক ভাই সৌদি আরব আছে, সে ধরো বসুন্ধরা বা বনশ্রীতে 2টা প্লট কিনতেছে, হুম, সে ইচ্ছা করলে সৌদি আরব নিয়ে যেতে পারে আরেকটা ভাইরে, ভাইও যেতেছে না, সেও নিতেছে না। হুম, ওই যেখানে 2টা বিল্ডিং করে হলো, 2টা প্লটে বিল্ডিং করে কি করছে, এখানে আমাদের এক প্লটে এক ফ্ল্যাটে তুমি থাকো, খরচ যা লাগে খরচ করো। কিন্তু দেখেন এক ভাই সম্পত্তি কিনতেছে, আরেক ভাই কিন্তু ভাড়া তুলতেছে বসে বসে, বাড়ি বিল্ডিং করতেছে। ঠিক আছে, দেখেন কি বিচিত্র না, এক ভাই আপন ভাই, ওই ভাই যাইতেও চান, ইচ্ছা করলে সে চাইলে কিন্তু বিদেশে বাইরে নিয়ে যায়, সেও সিরিয়াস না। হুম, এক ভাই একবার আমেরিকা, লন্ডন বা অন্য জায়গা থাকতেছে, তারা জমি কিনতেছে, দেশে আসতেছে না, আরেক ভাই দেখেন কিছু দেখাশোনা করতেছে। বিচিত্র, যাকে আল্লাহ সলভেন্সি দিয়েছে সেটা গড সৃষ্টিকর্তা। সো আপনার বুদ্ধি, শারীরিক সুস্থতা, সম্পদের মালিক, হোয়াটএভার, আপনি চলার মতো সম্পদ, আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট অনেক সম্পদের মালিক হবে, চলার মতো আপনার অবস্থা আছে। তাদের যদি আপনার এরকম আল্লাহ যদি সৃষ্টিকর্তা আপনাকে দেয়, সো ইউ হ্যাভ সাম আদার ডিউটিস। ফার্স্ট ডিউটি ইজ টু ওয়ার্ক ফর দ্য আদার পিপলস, আর একটা মানুষের জন্য কাজ করা, সেটা আমি মনে করি করা উচিত। আর আমি ব্যক্তিগতভাবে আমি মূলত আমি মনে করছি আল্লাহ তাআলা আমাকে 3-4 গুণ মোটামুটি দিচ্ছে, আমি হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, সোশ্যাল ওয়ার্ক করা উচিত। আর সোশ্যাল ওয়ার্কটা আমি আমার রাজনৈতিক দলের মধ্যে করতে চাই। অনেকে রাজনীতি ছাড়াও ইন্ডিভিজুয়ালি অনেক করতেছে, হাজার লক্ষ লোক করতে, প্রত্যেক বাড়িতে করতেছে, প্রত্যেক গ্রাম বাড়িতে একটা লোক রাজনীতি করে না, বাড়িতে একটা ছেলে বাড়িতে একটা পরিবার খারাপ অবস্থা আছে, তাকে হেল্প করতেছে না, এটা তো সোশ্যাল ওয়ার্ক। কাপড় দিচ্ছে গরিব আত্মীয় স্বজন, এটা সোশ্যাল ওয়ার্ক। আমি আমার ওই কাজটা ব্যক্তিগতভাবে না করে আমি রাজনীতি দলের মধ্যে করি, দিস এ হোল এইম, আমার অবজেক্ট রাজনীতি করার কারণ স্যাক্রিফাইস। তো আমার ধরেন এখানে আপনার জন্য ইভেন আপনি যদি এখন যদি আপনি মনে করেন ঠিক আছে সোশ্যাল ওয়ার্ক করবেন, আপনি এখানে কিছু খাওয়ার ব্যবস্থা করবো, পরিবার চলার ব্যবস্থা করবো, ছেলে মেয়েরে বিদেশে চান্দার মাধ্যমে ব্যবস্থা করবেন, নিজে বাসা বাড়ায় থাকবেন। আমি ওদের কথা বলেছি 70-80% লোক, হ্যাঁ, আপনার টাকা নাই, আপনি কারোর জন্য থেকে খরচ করে দিয়ে আপনি সাহায্য করবেন কেন? আর উদ্বুদ্ধ করবেন যে ভাই তুমি সাহায্য করো, ঠিক আছে। আর আমাদের দেশে যেমন জাকাতের সময় দেখা যায়, ভেরি ইন্টারেস্টিং, রোজার আগে দেখা যায়, হ্যাঁ, রোজার আগে দেখা যায়, এরকম করতেছে সবাই, অনেক করে, রাজনীতি করে, নিজেও খায়, বুঝছেন, নিজের ছেলে মেয়েরে পড়ায়, দেশি ভালো ভালো স্কুলে পড়ায়, মূলত এই ডোনেশনের টাকা আর কি, জনগণ নামে ডোনেশন তুলছে, আর ছেলে মেয়েকে পড়াইতেছে, নিজে থাকতেছে, লাইফ গাড়ি চালাইতেছে,
এইসব আছে, অনেকে রাজনীতিবিদ আছে, দ্যাট শুড বি। এখন এই ট্র্যাডিশনাল রাজনীতিটা আর থাকা উচিত না। ধরেন আমাদের ইকোনমি বাংলাদেশ, আপনি আছেন সৌদি আরবে, বোধহয় আছেন না, সৌদি আরবে আছেন, এখানে আপনার বা আমি আরো ক্লিয়ার হয়ে যাবো, ইংল্যান্ডে লেবার পার্টি আছে, কনজারভেটিভ পার্টি আছে, টরি পার্টি আছে। মানুষ মনে করে কনজারভেটিভ পার্টি হইলে তাহলে ধনী লোকের সংখ্যা বাড়বে, তার ব্লেসিং টু দা রিচ পিপলস। লেবার পার্টি আসছে গরিব মানুষের সুবিধা হবে, এটা এটা ইকোনমিক পলিসি চেঞ্জ হয়। এক একটা রাজনৈতিক দলের ইকোনমিক পলিসি এক এক রকম, ঠিক আছে? কতক্ষণ আপনার ইকোনমিক পলিসিতে কতটা পার্সেন্ট লোককে আপনি কভার করতে পারবেন, আপনি টার্গেট করবেন কোথায়, আপনার গ্রাম পর্যায়ে টার্গেট করবেন, আপনি গরিব মানুষ টার্গেট করবেন, এটা টোটাল আপনার টার্গেট পলিসি। আমার দেশে কোনো এইসব চেঞ্জ নেই। ইন্টারেস্টিং, যেন আওয়ামী লীগের, বর্তমান আওয়ামী লীগের আপনার 11 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, সম্প্রতি তাদের অর্থমন্ত্রী চেঞ্জ হয়েছে, নতুন অর্থমন্ত্রী গত 1-1.5 বছর এরকম মুহিত সাহেব ছিলেন নাকি? মুহিত সাহেব, হ্যাঁ, সিলেটের মুহিত সাহেব ছিলেন অর্থমন্ত্রী প্রায় 10 বছর। দেখেন উনি আবার এরশাদ সাহেবের অর্থমন্ত্রী ছিলেন। উনি অর্থাৎ এরশাদ সাহেবের সময় যে অর্থ অবস্থা বাংলাদেশে আসছিল, এই অর্থ এবং আওয়ামী লীগের সঙ্গে একই অর্থ অবস্থা। আমাদের ইকোনমিক পলিসি খুব একটা চেঞ্জ নাই, ইভেন বিএনপি আসলে খুব একটা মৌলিক কোনো পরিবর্তন হয় না অর্থনৈতিক পরিবর্তন পলিসিতে। তো আমার ডিফারেন্সটা কি? সকল রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক ডিফারেন্সটা কি? ইট মাস্ট বি, এখন তার আগ্রাসন নাই, এখন তার অ্যাকশন প্ল্যানের জন্য আমরা দেশ দখল করলো, আমরা দেশের জায়গা দখল করলো, তা তো না। এখন টোটাল মানুষ কিভাবে উন্নত জীবন দেবে, দ্যাট শুড বি দ্য অবজেক্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, আপনি ধরেন এই যে এটাকে একটু হচ্ছে না আমাদের। তারপর আমি এবং আমি খুব হতাশ না, আমি আশাবাদী, কারণ বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতি চলবে না। There should be change. বাংলাদেশে ধরেন আছে 1 কোটি 100 কোটি মানুষ বিদেশে থাকে। আমাদের কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা ভাব আছে, মোটামুটি তারা বিদেশ 99% লোকের চিন্তা আছে যে আমাদের নারীর টানটা আছে না, নারীর টানটা সবসময় থাকে, যেটা ইউরোপিয়ানরা বা আমেরিকানরা বলে ঠিক আছে চলে গেলাম আমেরিকা ছেড়ে বা ইংল্যান্ড ছেড়ে চলে গেলাম, আমি অস্ট্রেলিয়া সেটেল করব, ফাইনালি সেটেল করব। আমাদের ধরেন যারা কিছু কিছু লোক যে মালয়েশিয়া সেকেন্ড হোম করে, তা না, করছে কিছু লোক, তারা কিন্তু তারপর তারা কিন্তু নারীর টান কিন্তু দেশে রাখে, বা কানাডায় সেল করছে, ইমিগ্রেশন হয়ে গেছে, এটা ডিফারেন্ট থিং। বাট তারা কিন্তু নারী দেশে কিন্তু তারা রাখতে চায়, পুরো একদম দেশে বিদায় নিয়ে যায় না। আর বিদেশ থেকে ধরেন এই যে এত রেমিটেন্স কেন পাঠায়, কত কষ্ট করে বিদেশে, কিন্তু এই আত্মীয় স্বজনকে টাকাটা পাঠাচ্ছে। এটা আমি রাষ্ট্রে কিন্তু খুব, আমাদের গ্রামীণ অর্থনীতি খুব চাঙ্গা আমাদের, এই জন্য রাষ্ট্রে খুব একটা কৃতিত্ব না আছে বলে আমি মনে করি না, কৃতিত্ব নাই। যেমন ধরেন সাপোজ ইংল্যান্ড, আমেরিকাতে বা কানাডা, ওসব জায়গাতে বেকার ভাতা আছে, তারপর যে বেকার ক্লেম করতেছে ক্যাশ মানি চলে যাচ্ছে, সে গ্রামে থেকে গ্রামে চলে যাচ্ছে। সেই জন্য গ্রামের ওখানে সব জায়গা থেকে একরকম ইকোনমিক অ্যাক্টিভিটিস মানি চলে যাচ্ছে, সার্কুলেশন হচ্ছে। আমাদের দেশে কিন্তু ধরেন আপনার মানি সার্কুলেশন মূলত ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। তাই গ্রামীণ অর্থনীতি চাঙ্গ হলো কেন? চাঙ্গ হলো যে 1 কোটি 100 কোটি মানুষ যে টাকা পাঠায়, সরাসরি টাকাটাতে গ্রামে পাঠায়, গ্রামে পাঠানো গিয়ে গ্রামের ভাই বা বাবা বা দেও খরচ করতেছে ওখানে। অ্যাকচুয়ালি 20 বছর 22 বছর 30 বছর আগে আপনার ফল পাওয়া যেত না, আঙ্গুর ফল আপনার বলেন আপেল, এগুলা উপজেলা করার পাওয়া যেত না 30 বছর আগে। এগুলা পাওয়া যেত কোথায় পাইতো? হাসপাতালের সামনে, যে ঠিক আছে মরে যাচ্ছে লোকটা, আত্মটা মরে যাচ্ছে, একটু আঙ্গুর রস খাওয়া দিল, একটু রস খাওয়ায় পোরামিড রসের মতো। সেই ছিল একরকম মানুষ, তো অর্থ ছিল না মানুষের। বিদেশে যারা বিদেশে চাকরি করে,
ওদের রিমিটেন্সই কিন্তু এখন কি হলো, বাংলাদেশের আইন জানি না এমন কোন গ্রাম নাই যে গ্রামে ফল পাবেন না, আপেল পাবেন না, আঙ্গুর পাবেন না। কারণ কি জানেন? টাকাটা পায় কোথায়? ওই যে 1 কোটি মানুষে টাকাটা পাঠাচ্ছে, গ্রামে গ্রামে পাঠাচ্ছে, ওই টাকাটা তো আবার ঘুরতেছে, সার্কুলেট করছে, ভাইয়ের কাছে পাঠাচ্ছে, বোনেরা দিচ্ছে, বাবারা দিচ্ছে, আত্মীয় লোন দিচ্ছে, এটা এভাবে করতে করতে ঘুরতেছে। তো এইভাবে ইয়ে হয়েছে। আর তারপর এর মধ্যে আর ধরেন গত 30 বছরে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, বিভিন্ন টাকাটা আসছে। আগে কিন্তু শুধু সরকারি দ্বারা চাকরি করতো বা আপনার ধরেন সরকার বা চাকরি বাকরি করতো, ওরাই নগদ টাকা হ্যান্ডেল করতে পারতো। গ্রামের মানুষ কিন্তু ওই পাট বিক্রি করলে, বছরে একবার পাট বিক্রি করলে বা ধান বিক্রি করলে, ধান বা পাট বিক্রি করে তারা কি করতো? কাপড় চোপড় কিনতো, পরা কাপড় চোপড় কিনতো। এমনকি ধরেন আপনার যেটা হলো যে তারা তারা প্রতিদিন বাজার, সপ্তাহে যে বাজারটা করবে, বাজারটা কিন্তু চাল বিক্রি করে বাজার কিনতো, বাজার করতো, কাঁচা বাজার করতো। এখন তা নাকি, এখন নগদ টাকা ছিলই না ধরতে গেলে 30-35 বছর আগে। এখন কিন্তু বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। ওই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে there is change, lot of change. বাংলাদেশে প্রায় আজকে আমি বলবো যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষর অধিক ছেলে মেয়ে, হ্যাঁ লক্ষ লক্ষ বেশি হবে ছেলে মেয়ে, তারা বিদেশ থেকে পড়ালেখা করে আসছে। হ্যাঁ, পাশাপাশি তথ্য প্রযুক্তি অনেক ইমপ্রুভ করছে গত 30 বছরে, অনেক ইমপ্রুভ করছে। প্রতি মুহূর্তে ওয়ার্ল্ডে কি হচ্ছে না খবর পাচ্ছে তারা, টেলিভিশন বলেন বা কি বলে ফেসবুক বলেন, মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে। কারণ এই যে মেন্টাল চেঞ্জ হচ্ছে তো মানুষের। আপনার পলিটিশিয়ান যারা বড় বড় রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দলগুলো এই যে জেনারেশনের যে ডিমান্ডকে মাথায় রেখে কিন্তু ইকোনমিক পলিসি করতে হবে। হয়তো 2-4 বছরের মধ্যে হয়তো দেখবে যে, আমার কাছে মনে হচ্ছে যে there will be change or of economic policy as well রাষ্ট্রে। ওই জন্য রাজনীতি করার সুযোগ কম, চলবে বলে আমি মনে করি না। স্যার, আমি একটু just pinch me out myself here. আমি দেখলাম আমি কি স্বপ্নের জগতে আছি না বাস্তবতায়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি একটি রাজনৈতিক দলের বেশ উপরের সারির পজিশনে আছে, সে তো বেশ খোলা মন নিয়ে কথা বললো। মনে হলো কিছুটা শুনতে পেলাম বাংলাদেশের অগ্রগতির কথা, মনে হলো কিছুটা শুনতে পেলাম সরকারেরও কন্ট্রিবিউশনের কথা। এমনটাই তো আমরা আশা করি, এমনটাই তো সবার কাছ থেকে আমাদের আশা করা উচিত। স্যার, আমি পলিটিক্স নিয়ে আরেকটা কোশ্চেন করব। ইটস রিলেটেড উইথ পলিটিক্স, এটা আপনার দল নিয়ে না, আপনাকে নিয়ে না, ইন জেনারেল আপনি যদি একটু সহায়তা করেন আমাকে বোঝার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি just for the sake of argument, grassroots থেকে রাজনীতি করে আসছি, চড়াই উতরাই, আমার দল যখন সরকারে, আমার দল যখন বিরোধী দলে এসে, তখন থেকে রাজনীতি করে আসছি, অনেক কষ্ট করে এগিয়ে আসছি। এবং আমি খুব তার গোড়ায় এসে পৌঁছলাম যেখানে আমার এলাকার মানুষজন আশা করছে যে আমি তাদের প্রতিনিধিত্ব করব। That means they are waiting for me to become a member of parliament. এবং তারা চাচ্ছে যে আমার দল যাতে আমাকে নমিনেশন দেয় to be their leader. এখন আমারই এক বন্ধু উড়ে এসে জুড়ে বসলো, he's from abroad, এবং সে আপনার সাথে বা XYZ বা পলিটিক্যাল পার্টি কারোর সাথে দেখা গেল, স্যার আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, আপনাদের মাধ্যমে করতে চাই। কই করব? ওই আসিফের ওই জায়গাতেই করবো, ওই কনস্টিটিউশন আমাকে একটা সুযোগ দেন, আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই। ফর এক্সাম্পল, সেক্ষেত্রে এমনটা দেখা গেল হয়তোবা যে সে সুযোগটা পেল, আমি পেলাম না। এটা যদি এমন হয় তখন স্যার কেমন লাগে, এবং এমনটা কি হওয়া উচিত কিনা, এমনটা হয় কিনা বাংলাদেশে, আপনি যদি একটু খুলে বলতেন। That means I'm talking about the democratic practice within the political party. সেই কষ্টটা কি রয়ে যায় কিনা for those political workers who have been, growing them up for such a long period of time. আমি একটু আগে বলেছি যেটা, অনেক কিছু সংস্কার আমাদের দরকার। এখানে যেমন ইংল্যান্ডে, ওখানে কিন্তু বা আমেরিকা তো আপনার
আপনার দলের ডিসক্রিপশন থাকে কত পার্সেন্ট, একটা পার্সেন্টেজ থাকে, কিন্তু আপনার নির্বাচক যারা নির্বাচনী এলাকার ওখানে পার্টির ওখানে ভোটিং হয়, ওই ভোটিং এ যে পপুলারিটি পায়, সে পপুলার হয়, সে তাকে দেয়, তাকে নমিনেশন দেয়, যে মানুষের জন্য কাজ করছে দীর্ঘদিন থেকে। কিন্তু আমাদের এখানে কিন্তু এটা একটা ব্যাড এক্সাম্পল, যার জন্য পলিটিক্সটা ঠিক মতো হচ্ছে না বাংলাদেশে। ব্যবসায়ীরা কি করে, আগে ব্যবসায়ীরা একসময় পাকিস্তান আমলে বলেন বা বাংলাদেশ স্বাধীনতার পরে বলেন, ব্যবসায়ীরা কি করতো, রাজনীতিতে ডোনেট করতো। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি ক্যারেক্টার, তারা ব্যবসা করে, ঠিক আছে, ডোনেট করে। কিন্তু কত ঘুরছে এরশাদ সাহেবের সময় থেকে শুরু হলো মূলত, এটা এখনো চলছে। ব্যবসাটা মনে করে আমি চাঁদা দেবো কেন, আমি তো ডোনেট করবো না, আমি নিজে ক্যান্ডিডেট হয়ে যাই, ওই টাকাটা একটা পলিটিক্যাল পার্টির দিই, সেখান থেকে আমি ভালো সিট থেকে আমি দাঁড়ায় যাই এবং এমপি হয়ে যাচ্ছি। এরা মূলত জনগণের কথা বলে এলাকায় যায়, কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করে না। বৃহৎ রাজনৈতিক দলকে তারা মার্কা নিয়ে নির্বাচন করে, কিন্তু বৃহৎ রাজনৈতিক দলের কোনো কাজ হচ্ছে না, কাজ হয় না, কাজ করে না, আলটিমেটলি বুমেরাং হচ্ছে। এটা সবসময় হচ্ছে, বিএনপির সময় এরকম হয়েছে। আবার তারা জেলে গেছে, 111 বলে যে আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, এরকম বলছে, আমি নাম বলতে চাচ্ছি না, বড় একটা ব্যবসায়িক গ্রুপ। আবার ধরেন এই সরকারের আমলে যেটা আমাদের লক্ষ্মীপুরে মেম্বার অফ পার্লামেন্ট, ভদ্রলোকের নাম পিপুল নাকি জানি, হ্যাঁ পিপুল নাকি জানি, হ্যাঁ পিপুল হ্যাঁ, শহীদ সাহেব, উনি তো রাজনীতি কিছু করতেন না। উনি ব্যবসা শুরু করছেন, এসসি পাস করে চলে গেছেন, তারপর উনি আর দেশে পড়ালেখা করেন নাই। আফ্রিকার কোন দেশ থেকে উনি নাকি ডিগ্রি নিয়ে উনি অনেক টাকার মালিক। এখন আর দরকার টাকা হয়ে গেছে, সম্মান দরকার। তার কাছে পলিটিক্স, সোশ্যাল ওয়ার্ক ইজ লেস ইম্পর্টেন্ট, কোনো কিছু না। মোস্ট অফ দ্য বিজনেসম্যানের কাছে সোশ্যাল ওয়ার্ক ইম্পর্টেন্ট না, দলের তাদের ব্যবসাটা প্রবৃদ্ধি হবে তারা মনে করে সেটা। মোস্ট অফ দ্য বিজনেসম্যান, মানুষ কিছু না, দেশ কিছু না, জাতি কিছু না, আমার ব্যবসাটা ইম্পর্টেন্ট। এবং সেই ভদ্রলোক নির্বাচন হলে ঘোষণা দেয় নাই যে তার বিদেশি ব্যবসা আছে, ব্যবসা ঘোষণা দেয়নি। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে তার পাসপোর্ট লিখছে এমএ, স্নাতক, আর সার্টিফিকেট দিছে বিয়ের, তাও বিদেশ কোথায় জানি, আফ্রিকার কোন দেশে। দেন ভদ্রলোক নৌহিন চালু, এখানে সিটটা লক্ষ্মীপুর, ওই সিটটা একসময় বেগম খালেদা জিয়া, উনি ওখানে ইলেকশন করছে, এমপি হয়েছেন। ওখানে ব্যারিস্টার মওদুদ আহমদ ইলেকশন করছেন উপনির্বাচনে। আবুল খায়ের ভূঁইয়া 3 বার এখানে মেম্বার অফ পার্লামেন্ট ছিল বিএনপি। গত ইলেকশনে জাতীয় পার্টির দিল, উনি হলেন বা নিয়ে গেলেন। এবার জাতীয় পার্টিকে দেওয়া হলো সিটটা। এখন জাতীয় পার্টি যেভাবে শুরু করছে, আওয়ামী লীগের লোকজন তাকে ব্যাকআপ করছিল, জাতীয় পার্টির ক্যান্ডিডেট চলে যেতে বাধ্য হয়েছে এলাকা ছেড়ে। উনি কি করলেন, ইলেকশনে মাঝামাঝির সময় উনি আওয়ামী লীগ নমিনেশন চাইছিলেন, আওয়ামী লীগ নমিনেশন দেয়নি তাকে, কিন্তু ইলেকশনের মাঝামাঝির সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চিঠি জানালেন, যেহেতু আওয়ামী লীগের ক্যান্ডিডেট এখানে নাই, সুতরাং আওয়ামী লীগের সকল নেতা কর্মী যেন তাকে সমর্থন করে, তার কাজ করে। আর ওই চিঠি যাওয়ার পর গিয়ে সারা বাংলাদেশে আমাদের আমার নির্বাচন এলাকায় 4টি শোনার মধ্যে 30 তারিখে ইলেকশন হয়েছে, 29 তারিখ রাতের বেলা একটা কেন্দ্র ছাড়া প্রত্যেকের দখল হয়ে গেছে।
এবং আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন, শেষ যদি মনে রাখেন ইলেকশনের 14 ডিসেম্বর আওয়ামী লীগ না ওসি এসে মানুষের 17টা মানুষের গুলি করে দিচ্ছে। আমি বললাম যে খবরদার গুলি করে না, কেন গুলি করছেন আপনি? মনোনয়ন করছিলাম। তারপর থামতেছে না, মানুষের গুলি করে আমারে করেন, আমার গুলি করে দিল ভদ্রলোক আব্দুল মজিদ নামে ওসি, আর পিছিয়ে করে 60টা গুলির দাগ আছে, স্প্রিন্টার বের হয়ে গেছে এগুলা। তো এর আগের দিন রাত্রিবেলা নির্বাচন হয়ে গেছে। আর ওই যে পিপুল সাহেবের ওখানে রায়পুরে ওখানে বিকেলবেলা ইলেকশন হয়ে গেছে, বিকেলবেলা ভোট কেন শব্দ করছে। এখন বললাম ঠিক আছে স্বতন্ত্র প্রার্থী, কারণ আওয়ামী লীগের নেতারা বলবে যে আমরা তো এটা স্বতন্ত্র ছিল, স্বতন্ত্র ছিল। আগের দিন বিকেলবেলা যে ভোট কেন্দ্র দখল হলেন, বিকেলবেলা প্রত্যেকটা ভোট কেন্দ্র, প্রশাসন কোথায় ছিল আপনাদের? আর প্রশাসনের সহযোগিতা পাচ্ছে এটা ডিসি সাহেব, রিটার্নিং অফিসার, টিওনো, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এসপি, ওসি, পুলিশ, নাকি ওরা সন্ত্রাসটা করছে, কেন্দ্র দখল করছে। অ্যাবসলিউটলি বিএনপি অধ্যুষিত এলাকা। তারপর সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করছে। তারপর কি শুধু এমপি হয় না, সে কি করলো, তার ওয়াইফ কে সে এমপি বানালো। চিন্তা করছেন, হি ওয়াজ নবর ইন পলিটিক্স, বানালো। এখন ধরা পড়ার পর দেখা গেল যে কুয়েতে তাকে ওখানে মধ্যে আটকাইছে, অ্যারেস্ট আছে। এখন কেউ আওয়ামী লীগ তার ওন করতেছে না, তো এখন ধরা পড়বে ওন করবেন না কেন? তার থেকে যা ব্যবসা তা যা নামান নিয়েছেন আপনারা, প্রশাসন সাপোর্ট দিয়েছেন, আওয়ামী লীগ সাপোর্ট দিয়েছে। এই ধরনের এরা হলো রাজনীতিতে দুর্বৃত্ত। এবং আমি মনে করি সকল রাজনৈতিক দলে ব্যবসায়িক সন্ত্রাসীদেরকে, দুর্বৃত্তকে আপনার প্রত্যাখ্যান করা উচিত, দেশের সুষ্ঠু রাজনীতির জন্য, ডেমোক্রেটিক রাজনীতির জন্য আমি মনে করি। স্যার, আপনি যদি একটু আগে এলাকার কথা বললেন, নোয়াখালীর কথা, আমরা আগে বেশ শুনতাম যে গোপালগঞ্জ মিনস আওয়ামী লীগের ঘাঁটি, নোয়াখালীর অর্থই হচ্ছে বিএনপির ঘাঁটি। কিন্তু আমরা তো বেশ কয়েকবার ধরে দেখছি তেমনটা কি রয়েছে নাকি? ঘাঁটি শব্দটা হলো, বুঝছেন, ঘাঁটি শব্দটা অ্যাকচুয়ালি মূলত আইন শৃঙ্খলা বাহিনী বা কোন বাহিনীর সঙ্গে ঘাঁটি শব্দটা সমার্থক আর কি। কারেক্টলি ঘাঁটি ব্যবহার করছে। এখন সরকার, আমি মনে করি বলে, আমি আমার নির্বাচনী এলাকা 4টে সোনামুড়িতে 2008 সালের ইলেকশনে ছিল ডিসেম্বরে, সেই ইলেকশন আমারটা কিন্তু নুর ইসলাম ভাই মারা গেলেন, উনি মারা গেছেন, এই জন্য 12 দিন পিছনে ছিল। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগ জিতে গেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 জানুয়ারি 2009 সালে প্রধানমন্ত্রী হলেন। আমার ইলেকশনের পিছিয়ে 12 তারিখে হয়েছে, এবং 16-17 জন এমপি গেছে আওয়ামী লীগ, যারা অনেকে মন্ত্রী আছে, কিন্তু তারা জনগণ আমাকে ভোট দিয়েছে। সেই জায়গায় আমার সঙ্গে ডিফারেন্স হতে পারে 1 লক্ষ ভোট ডিফারেন্স। এখন ধরেন ওই যে ঘাটিতে সন্ত্রাসে ঢুকে পড়ছে, সন্ত্রাসে ঢুকে দেয়া সারা বাংলাদেশে তারা ওই ঘাটি থেকে তারা ঘাটি বানানোর চেষ্টা করছে। সারা দেশে কিন্তু অন্যতা হয়নি। 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাত্রেবেলা হয়েছে, 2-4 জায়গায় বিকালবেলা হয়েছে। এতে কি আমি বুঝি না সরকারি দল আওয়ামী লীগের অবস্থানটা কি। আওয়ামী লীগ একটা অত্যন্ত প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশে বা পাকিস্তান। বিএনপির সৃষ্টি 1979 সালে, আর আওয়ামী লীগ সৃষ্টি পাকিস্তান আমলে। পাকিস্তান আমলে সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে জনগণকে নিয়ে। এমনকি স্বাধীনতা সংগ্রামও রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে। আর সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে শহীদ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরার বাড়ির কেন্দ্র থেকে ঘোষণা দেওয়ার পর সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে। কিন্তু এত পপুলার সে আওয়ামী লীগ
কিন্তু বাংলাদেশে একটা আনপপুলার রাজনৈতিক দল হয়ে গেছে। তারা গত 3 বার 73 সালের 75 সালের পরে 3 বার তারা ক্ষমতা আসছে। 3 বার তারা জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতা আসতে পারে। প্রথম 96 সালে তারা আসলো, ক্ষমতা আসলো। নিশ্চয়ই আপনার মনে আছে, সমগ্র জাতি মনে আছে, এবং আমার এই কথা যদি আপনি মানুষ শুনে তা মনে পড়বে। সে সময় একটা স্লোগান দিতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সকল নেতা বলছে এভাবে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এবং একটা স্লোগানটা ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই জন্যই নিরপেক্ষ সরকার দরকার, নির্বাচনকালের সময় কেন্দ্রীয় সরকার দরকার। এবং আন্দোলন খুব তুঙ্গে ছিল, হরতাল অবরোধ সবই হয়েছিল। এক পর্যায়ে 15 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করলো। নির্বাচন করার পর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বা দলীয় নেতারা মনে করলেন যে আওয়ামী লীগ যে বক্তব্যটা রাখছে এটা তো যৌক্তিকতা আছে। তারা কি চায়? সুষ্ঠু নির্বাচন চায়, যে নির্বাচন কেন্দ্রীয় সরকার দরকার। 15 ফেব্রুয়ারি এই নির্বাচন গঠিত সরকার সংবিধান সংশোধন করলো। আওয়ামী লীগের দাবি প্রথম অনিয়া ছিল, পরবর্তী পর্যায়ে রিলিজ করার পর আপনার পার্লামেন্টে সংবিধান সংশোধন করলো, কেয়ারটেক সরকার দিল। সেই সময় কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে, দেশি বিদেশে অনেকে ইনভলভ করছে, দেশে ইনক্লুডিং জামাতে ইসলাম বাংলাদেশ তো আওয়ামী লীগ একসঙ্গে হয়ে গেছে, একাকার হয়ে গেছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে। তারপর আওয়ামী লীগ কিন্তু মেজর 151 সিট পায়নি, নিশ্চয়ই আপনার মনে আছে। আর কম সিট পেয়েছে, অনেক জোটের সঙ্গে জোট করে সরকার গঠন করলো। কেন আমি বললাম যে স্বাভাবিক হয়নি, কারণ পরবর্তীতে আওয়ামী লীগে কিন্তু 8 সালে ক্ষমতা আসে, 9 সালে ক্ষমতা আসার পর বলে যে কেয়ারটেক সরকারের আইডিয়াটা ভুল, এনে বাতিল করে দিল। তাহলে প্রশ্ন সেই সময় জনগণকে, দেশের জনগণকে আপনারা ভুল বুঝতেছেন যে আপনাদের 5 বছর এই কনসেপশনের 5 বছর ক্ষমতা ছিলেন, আপনাদের বিচার কি হওয়া উচিত? দায়িত্ব নিলেন না, কিন্তু ভুল স্বীকার করলেন। গেল প্রথম 96 সালের ইলেকশন, আবার কেয়ারটেক সরকারের সময়। এখন বেগম খালেদা জিয়া তো ইচ্ছা করলেই, তারা বারবার চেষ্টা করছিল, আমি জানি, বেগম খালেদার সঙ্গে যোগাযোগ করে তাদের ব্যাপারে তাদের প্রোটেকশন দেবে, তারপর ক্ষতি করবে না, তার মামলা মোকদ্দমা করবে না। জেনারেল মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে চেষ্টা করছিল, বেগম খালেদা বলছে ন, সে তো তার জীবনটা স্যাক্রিফাইস করছে জনগণের জন্য, এবং সে এটা মানে নাই। না মানাতে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে। ইফ ইউ কুড রিমেম্বার, 2008 সালের নির্বাচনটা যারা বাংলাদেশের ছিল, যারা ভোট দিয়েছে, এবং আমার কথাটা আওয়ামী লীগের নেতারা শুনবে নিশ্চয়ই। নির্বাচনের সময় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে ছিল, এজ ইফ আওয়ামী লীগ সরকার আছে, এবং তারা করে আওয়ামী লীগ ক্ষমতা আনলো, ক্ষমতা এনে দিল। সো এবারে কিন্তু তারা সমর্থন নিয়ে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেটিক সিস্টেমে তারা হয়নি। কিন্তু এরপর আজকে দেখেন, এত বড় আওয়ামী লীগ, প্রাচীন দল আওয়ামী লীগ আছে, কোথায় চলে গেছে? 14 সালে বিএনপি তার ক্ষমতা আসতে দিল না, নির্বাচন আসতে দিল না। কি বলে? বেগম খালেদা জিয়া উনি বলছি, উনি হরতাল চলতেছে কালকে, কি বলতে পারে, যদি ইচ্ছা থাকতো যদি সরকারের, যে আমি ঠিক আছে কালকে পরশু দেখা করি, কথা বলি, আমরা পরশু কথা বলি। কেন আসে বেগম খালেদা জিয়া ওই দিন রাজি হয়নি, হরতালে রাজি হয় না কেন? সুতরাং বিএনপি কার সঙ্গে আর ইলেকশন আসতে দেব না। তাই তারা শুরু করলো ভোটে মানুষ নাই, বয়কট। 153টা সিটে কেউ কন্টেস্টই করেনি।
300 সিটের মধ্যে দেখেন, ইজ ইট ডেমোক্রেসি? আর ডেমোক্রেসি হইলে একটা পৃথিবীতে গিনেস বুকস অফ রেকর্ড রাখা। নির্বাচিত পার্লামেন্টে 153 জন অনির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, বেশিরভাগ মন্ত্রী অনির্বাচিত, স্পিকার অনির্বাচিত, ডেপুটি স্পিকার অনির্বাচিত, বিরোধী নেতা অনির্বাচিত। তো 14 সালে তারা চায়নি, তারা জানে কন্টেস্ট করলে আওয়ামী লীগ হেরে যাবে, এই জন্য বিএনপি আসন নির্বাচন তারা সুযোগ দেয়। সুযোগ গেলে একটা এই টার্ম গেল, 3 টার্ম গেল। আর 18 সাল তো খুব কাছের, সবার মনে আছে, ফ্রেশ। কি 18 সালে ইলেকশন আছে, সমগ্র আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর করে ইলেকশনটা করছে। আওয়ামী লীগ আছে জনগণের সঙ্গে সম্পর্কিত অনেক দূরে, জনগণ থেকে অনেক দূরে আওয়ামী লীগ। জনসমর্থন আওয়ামী লীগ দেওয়ালি হয়ে গেছে। এত প্রাচীন দল আওয়ামী লীগ, যে দল ঐতিহ্যবাহী দল, যে দল আছে কিন্তু জনগণ থেকে অনেক দূরে। তারা জনগণ বা ইলেকশন শুনলে তারা ভয় পায় এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে তারা ব্যবহার করে সর্বস্তরে তারা দলীয়করণ করেছে। বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে তারা রাখতে চায়, তারপর নির্বাচন কমিশন নিয়ন্ত্রণে রাখতে চায়, দুদক নির্বাচন নিয়ন্ত্রণ রাখতে চায়, সকল প্রশাসনিক। এই অবস্থা দেশে, এই সিচুয়েশনে কি হবে নেক্সট? এইটা সবকিছু কিন্তু সাময়িক। এরশাদ সাহেব কিন্তু সামরিক জান্তা ছিলেন, ও কিন্তু দুইটা বড় রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ বিরোধী দলে। তারপর সেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগ একটা প্রাচীন দল হিসেবে 2 বছর বেশি আছে। এরশাদ সাহেবের কিন্তু এন্ড হয়েছে 100 ক্ষমতা, এনাদের এন্ড হবে। আওয়ামী লীগ তো জনগণের দল, এই যে মানুষের দল, জনগণের দল। জনগণের সঙ্গে তাদের মূল খুঁটি শক্তি জনগণ। জনগণ থেকে আজ অনেক দূরে চলে গেছে তো, এবং এক পর্যায়ে তারা কিন্তু ক্ষমতা ছেড়ে দিবে, ছাড়তে বাধ্য হবে জনগণের চাপে। ডেমোক্রেসি বাংলাদেশ আসবে, ইটস এ ম্যাটার অফ টাইম, এনি টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু আছে? জি স্যার, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। এখন যা মনে হচ্ছে রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করা তো মনে দরকার। এখন তো আগের মতো মিছিল মিটিং রাজপথের রাজনীতি, যেহেতু আমরা COVID-19 যুগে, এখন কেমন হবে তাহলে ভবিষ্যতের রাজনীতি? আপনি কি ওয়ারিড নাকি আপনি স্টিল পজিটিভ এবং আপনি মনে করছেন? আমি মনে COVID-19 অর্থাৎ করোনা পরিস্থিতিতে উন্নত হলে সারা পৃথিবীতে কিন্তু নিউ ইকোনমি করার, অর্থনীতি করার, এবং অর্থনীতি পৃথিবীতে কিন্তু অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক। তো সরকার যেহেতু জনগণ সমর্থন নাই, যার সমর্থন না থাকাতে সব পর্যায়ে দেখেন দুর্নীতি। সরকার দলের লোকজনের জি কে শামীম না জি কিউ শামীম 300-400 কোটি টাকার মালিক। এখন আবার কি রিজন হসপিটালের মালিক আওয়ামী লীগের লোক। এখন হ্যাঁ, সে সব মন্ত্রী, প্রধানমন্ত্রী সবার সঙ্গে ফটো আছে তার নাকি। আমি কজন মন্ত্রীর ফটো দেখছি আমার ইয়েতে, ফেসবুকে পাঠিয়েছে। এবং আওয়ামী লীগ আবার সরকার তারা দৌড়াইছে ধরার জন্য, গাড়ি অ্যারেস্ট হয়েছে, শুধু সে এখন অ্যারেস্ট হয়েছে। এখন এই হলো সিচুয়েশন। বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, এখনো কোনো খবর নাই, কয়েক বছর হয়ে গেছে। তারপর এগুলো সব মানুষ ভুলে নাই। ব্যাংকের টাকা ঋণের নামে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা এত ভালো না আমাদের। কাল না পরশু দেখলাম যে রিজার্ভের ফরেন কারেন্সি গুলো কিভাবে ব্যবহার করা যায়, সরকারি জায়গায় নেমে গেছে আর্থিক অবস্থা। সো নিউ ওয়ার্ক অর্ডার আসবে, তারপরে দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি, সবকিছু মিলে এখন সরকার মনে করছে বলতে আমরা করতেছি, সরকারি দলের লোকজন আমরা করতেছি, কেউ দেখতেছে না। কিন্তু এটা হলো যে ভুল ধারণা। কে কি করতেছে, কোথায় করতেছে, বাংলাদেশই তো
সবকিছু দেখতেছে, দেশের মানুষও দেখতেছে, যাদের বিবেক তারা দেখতেছে, যারা বিবেকেন চোর ডাকাত রাষ্ট্রীয় সম্পদ লুটেরা তারা দেখতেছে, তারাও দেখতেছে, বিদেশিরাও দেখতেছে। এবং এই অর্থনৈতিক করোনা উত্তর যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থার আমি মনে করি there will be change. আর ধরুন আসলে ভাঙচুর করে বোমা মারে এগুলো কিন্তু এগুলো তো সরকার পরিবর্তনের মাধ্যম পাওয়া উচিত না। হ্যাঁ, বুঝছে, এটা হওয়া উচিত না। আমি মনে করি, ব্যক্তিগত জীবন মনে করি জনগণের সমর্থনে ক্ষমতা থাকা উচিত। জনগণের সমর্থন ছাড়া ষড়যন্ত্র করে এই পর্যন্ত ক্ষমতা থাকতে পারে নাই। জেনারেল মঈন এসে আসার পর গিয়া মানুষ ধারণা করছে 30 বছর থাকবে, 2 বছরের মাথায় উড়ে গেছে না। একসাথে মনে করছে যে আজীবন থাকবে, রাষ্ট্রপতি থাকতে পারছে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও দেশে পারবেন না, হয়তো লং টাইম থাকতেছে আর কি। আর জনগণ, কোন রাজনৈতিক দল, সিভিল রাজনৈতিক দল জনগণ থেকে দূরে সরে গেলে এক পর্যায়ে পতন হবেই, আমি মনে করি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ করব আপনার জাস্ট দুটো মন্তব্য নিয়ে। কেমন লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে? আপনার অভিজ্ঞতাটা কেমন স্যার? ভালোই লাগছে। আমি তো একটু খোলামেলা কথা বলি, আপনার খোলামেলা কথা বলার সুযোগ দিয়েছেন, খুব একটা ইন্টারভিউ করেননি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি যেটা বিলিভ করি রাজনীতি, সেটাই আমি বললাম। আমার অনেক কিছু আমার ব্যক্তিগত মতামত আছে রাজনীতিতে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ স্যার। সর্বশেষে যদি আপনার কিছু বলার থাকে আপনার এলাকার মানুষের প্রতি আপনি বলতে পারেন, তাদের উদ্দেশ্যে। অবশ্যই তো বলতে চাই, বাংলাদেশ থেকে সকল মানুষ, সমগ্র জাতি বাংলাদেশে করোনা মুক্ত হোক এটা চায়। এবং সৃষ্টিকর্তা সবাই প্রার্থনা করতেছে বাংলাদেশে করোনা মুক্ত। আমি যদি সবাইকে অনুরোধ করতে চাই, এই করোনা মুক্তির সঙ্গে আরো দুটা প্রার্থনা করেন। দ্বিতীয় প্রার্থনাটা হলো, যারা আমাদের ব্যাংকের টাকা লুট করেছে, করোনার সঙ্গে তারাও যেন শেষ হয়ে যায় বাংলাদেশ। তৃতীয় হলো যে তারা সরকারি অর্থ আত্মসাৎ করে, অর্থাৎ রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করে, তারা যেন করোনার সঙ্গে শেষ হয়ে যায়। এটা আপনারা প্রার্থনা করবেন। আমার এলাকায় চাকরি সোনামণি জনগণ সকল দেশবাসীর কাছে এই অনুরোধটা রইল। ধন্যবাদ স্যার। এর সাথে সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক মন্ডলী, আগামীতে দেখা হবে নতুন এক অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশ সরকার প্রদত্ত বিধিনিষেধগুলো মেনে চলুন। ধন্যবাদ।